আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি খাদিজাতুল বিথি। শুধু স্বপ্নের কথা বলিনি, দেশের ভবিষ্যতের জন্য বাস্তব পরিকল্পনার কথা বলেছি তারেক রহমান। যারা সাইফুল্লাহর পর এবার এনসিপি ছাড়লেন তাজনুবা। হাদি হত্যার ঘটনায় হামলাকারীর 2 সহযোগী ভারতে আটক। খালেদা জিয়ার সংকটময় মুহূর্ত পার করছেন মেডিকেল বোর্ড। জামায়াতের সঙ্গে জুটে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে, সামান্তা শারমিন। ওসমান হাদি হত্যার মূল আসামিরা দেশ ছেড়ে পালিয়েছেন, স্বীকার করল পুলিশ। রাখাইনে মুহুর্মুহু বিস্ফোরণ, নির্ঘুম রাত উখিয়া টেকনাফ সীমান্তবাসীর। রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল আরো 1 মাস। এবার পদ্মা নদীতে লঞ্চ দুর্ঘটনা। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফ এর, বিজিবির বাধা। নদীপথে চলাচল নিয়ে আবহাওয়া অফিসের সতর্কতা। শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণী নিহত। এবং গাজায় প্রবল বৃষ্টি ও হাড় কাঁপানো ঠান্ডায় সীমাহীন দুর্ভোগ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছে। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। ফেসবুক পোস্টে তারেক রহমান লিখেছেন, আমি শুধু কোনো স্বপ্নের কথা বলিনি, আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি বাস্তব পরিকল্পনার কথা বলেছি, যে বাংলাদেশের শান্তি ও মর্যাদা থাকবে, যেখানে প্রতিটি মানুষ নিজেকে নিরাপদ ও সম্মানিত মনে করবে, আর প্রতিটি শিশু আশার আলো নিয়ে বড় হবে। এই পরিকল্পনা সব বাংলাদেশের জন্য, একটি ঐক্যবদ্ধ অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য, সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার মতো বাংলাদেশের জন্য। দেশে ফেরার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রিয় বাংলাদেশের বন্ধুরা, বোনেরা ও ভাইয়েরা, গত বৃহস্পতিবার দিনটা সারা জীবনের জন্য আমার হৃদয় অবিস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ 17 বছর পর আমি আমার মাতৃভূমির মাটিতে পা রেখেছি। আপনাদের উষ্ণ অভ্যর্থনা, ঢাকার রাস্তা জুড়ে মানুষের ঢল আর লাখো মানুষের দোয়া, এই মুহূর্তগুলো আমি কোনোদিন ভুলতে পারবো না। সবার প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহর পর এবার পদত্যাগ করেছে দলের আরেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন। এর আগে শনিবার পদত্যাগ করেন তাসনিম জারা। ফেসবুক পোস্টে দিয়ে জারা লেখেন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, তার সংসদীয় আসন ঢাকা নয়। এরপরই খবর আসে তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে ডাক্তার তাজনুবা জাবিনও রোববার ভেরিফাইড ফেসবুকে পদত্যাগের কথা জানিয়েছেন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার ঘটনায় হামলাকারীর 2 সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই রাজধানীর এবারকেরা হাসপাতালের সামনে খালেদা জিয়ার চলমান চিকিৎসা সংক্রান্ত বিষয়ে এই ব্রিফিং করা হয়। চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কি অবস্থা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেছেন, স্বাভাবিকভাবেই খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, একথা বলা যাবে না। বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটা সংকটময় মুহূর্ত পার করছেন। জামায়াতে ইসলামীর সঙ্গে জোটে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রোববার সকালে তার হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপে মন্তব্য করেন তিনি। জামায়াতের সঙ্গে জোট প্রসঙ্গে সামান্তা শারমিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা দর্শন সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যাওয়া এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। এনসিপি ও জামায়াতের মূলনীতি আলাদা বলে উল্লেখ করে সামান্তা বলেন, জাতীয় নাগরিক পার্টি এতদিনের অবস্থায় অনুযায়ী তার মূলনীতি রাষ্ট্রকল্প জামায়াত থেকে সম্পূর্ণ আলাদা। বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচন তথা সেকেন্ড রিপাবলিককে কেন্দ্র করে গড়ে ওঠা দল এনসিপি। ফলে এই 3টি বিষয় অভিন্ন অবস্থান যে কোনো রাজনৈতিক মিত্রতার পূর্বশর্ত। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি বলেন, আগামী 7 থেকে 8 দিনের মধ্যে এই মামলার চার্জশিট দেওয়া হবে। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে হাদির হত্যা মামলার তদন্তের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরো একজন ময়মনসিংহ দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে। এই ঘটনায় মোট 11 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আগামী 7 থেকে 8 দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া হবে। মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ভেসে আসা বিমান হামলা ও ভারী গোলাবর্ষণের বিকট শব্দে আতঙ্কে রাত কেটেছে কক্সবাজারের উখিয়া টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের। শনিবার দিবাগত গভীর রাতে বিস্ফোরণের শব্দ আসতে শুরু করে। রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শনিবার দিবাগত রাত 12টা থেকে ভোর 2টা পর্যন্ত কিছুক্ষণ পরপর প্রচন্ড শব্দ শোনা যায়। বিকট আওয়াজে সীমান্তের বসত ঘরের দরজা জানালা কেঁপে ওঠে। এমন শব্দ নিকট অতীতে শোনা যায়নি বলে জানিয়েছে বাসিন্দারা। সূত্র জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি ও জান্তা বাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের অংশ হিসেবে এসব বিস্ফোরণ ঘটে। সীমান্ত পিলার BRM 18 থেকে প্রায় 15 কিলোমিটার পূর্ব দক্ষিণে এবং শূন্য লাইন থেকে আনুমানিক 13 কিলোমিটার ভেতরে বলিবাজার এলাকায় হামলার ঘটনা ঘটে। জাতীয় রাজস্ব বোর্ড ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় দ্বিতীয় দফায় আরো 1 মাস বাড়িয়েছে। এর ফলে 2025-26 করবর্ষের আয়কর রিটার্ন আগামী 31 জানুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে। এই সময় 30 নভেম্বর শেষ হওয়ার কথা ছিল, পরে তা 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। রোববার এনবিআর এর এক আদেশে সেই সময় আরো 1 মাস বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়। এ নিয়ে 2 দফায় 2 মাস সময় বাড়ানো হলো। ঢাকা থেকে বরিশালের মুলাদি যাওয়ার পথে পদ্মা নদীতে দুর্ঘটনায় পড়েছে যাত্রীবাহী লঞ্চ MV মহারাজ সাদ। নোঙর করা একটি মালবাহী ছোট জাহাজের ধাক্কা লেগে লঞ্চটির দোতলার বাম পাশের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। তবে এই ঘটনায় বড় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রোববার সকাল 9টার দিকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়ন এলাকায় পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাটে আবারও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বিষয়টি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিপি সদস্যদের বাধার মুখে কাজ বন্ধ করে BSF। শনিবার পাঁচবিবি উপজেলার কয়া বিউপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। জানা গেছে, BSF সদস্যরা শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। বিষয়টি স্থানীয়রা টের পেয়ে জয়পুরহাট 20 ব্যাটালিয়নের অধীন কয়ার ক্যাম্পের বিজিবি সদস্যদের অবগত করে। পরে ঘটনাস্থলে গিয়ে বিজিবির সদস্যরা বাধা দেন। এতে BSF সদস্যরা কাজ বন্ধ করে সরে যান। দেশের নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে নদীপথে চলাচল নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। তবে কোনো সংকেত দেখাতে হবে না বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার দেশে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা 100 মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। রোববার সকাল 10:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির আদেশক্রমে গত মঙ্গলবার আইন সচিব লিয়াকত আলী মোল্লার স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের 95 অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথের তারিখ থেকে কার্যকর হবে। রাজধানীর উত্তরায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম ও অন্তরা নামে 2 জনের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উত্তরা হাউস বিল্ডিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অন্তরপুর গ্রামের নূর নবীর ছেলে। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন। অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার পর এবার প্রকৃতি যেন জমদূত হয়ে দাঁড়িয়েছে। হাড় কাঁপানো শীত আর প্রবল বর্ষণে লাখো বাস্তুচ্যুত মানুষের হাহাকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। শনিবার গাজার ওপর দিয়ে তীব্র নিম্নচাপ বয়ে যায়। এর ফলে হাজার হাজার তাঁবু এখন পানি নিচে। চলতি শীত মৌসুমে এটি 3য় দফায় নিম্নচাপ। সোমবার 4র্থ দফায় আরো শক্তিশালী একটি ঝড় আসার আশঙ্কায় প্রহর গুনছে গাজাবাসী। খবর আল জাজিরার। গাজা সিটির বাস্তুচ্যুত মোহাম্মদ মাসলা আত্মনাদ করে বলেন, আমাদের ঘরবাড়ি এখন ইসরায়েলের দখলে। এই পোর্টে আশ্রয় নিয়েও শেষ রক্ষা হচ্ছে না। সামান্য বৃষ্টিতেই পুরো তাঁবু ভিজে একাকার হয়ে যাচ্ছে। আমাদের পরবর্তী রাতের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।